স্বাগতম জানাচ্ছি আইএলটিএস রিডিংয়ের এমসিকিউ সিরিজের দ্বিতীয় ভিডিওতে। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম কিভাবে ক্যামব্রিজ 10-এর টেস্ট 1-এর এমসিকিউগুলো সলভ করতে হয়, বা আমরা ওইখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখছিলাম যেগুলো সবসময়ই খাটবে আপনার এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আমি আসলে কথা বাড়াইতে চাই না, তো স্ক্রিনে চলে যাব। এর আগে একটা কথা বলিনি, যেহেতু আপনি আমাকে পে করতেছেন না, বা আমি আসলে পেমেন্ট ডিমান্ডও করবো না, আর একটা কাজ করতে পারেন, সাবস্ক্রাইবটা করে দিন, তাইলে একটু উৎসাহ পাই আর কি, ইন্সপায়ার হই ভিডিও বানানোর জন্য। ওইটা আসলে আপনার জন্য খুব একটা কষ্টের কাজ না। তো সাবস্ক্রাইব করে দিন। আর ভিউ না আসলে, সাবস্ক্রাইবার না আসলে আসলে উৎসাহ হারাই ফেলি, এই জন্য বললাম। ওকে, আমি প্রথমেই বলছিলাম আপনার কি কাজ। প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়া। রিডিংয়ের ক্ষেত্রে হোক, লিসনিংয়ের ক্ষেত্রে হোক, আপনার প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়া। কারণ প্রশ্ন পড়লে আপনার ব্রেইন সবসময় খুঁজবে, প্যাসেজে যখন যাবেন সবসময় ওই প্রশ্নের উত্তরটা খুঁজে বেড়াবে। সো প্রথম প্রশ্নের এই যে স্টেটমেন্টটা পড়েই আপনি চলে যেতে পারেন প্যাসেজে, অথবা সবগুলো প্রশ্ন একবার পড়ে দেন যাইতে পারেন, এটা আপনার উপরে। আমি সাজেস্ট করবো সবগুলোই পড়ে ফেললে ভালো অ্যাকচুয়ালি, বাট এমসিকিউ এর ক্ষেত্রে সিকোয়েন্স যেহেতু মেনটেন করে, মানে একটার পর আর একটা আসে, সো আমরা কি করব, প্রথমে একটা প্রশ্ন পড়ে চলে যাব প্যাসেজে। তো এখানে দেখেন কি বলছে, দ্য রাইটার মেনশনস লন্ডনস ন্যাশনাল গ্যালারি টু ইলাস্ট্রেট। আচ্ছা, এখানে রাইটার লন্ডনস ন্যাশনাল গ্যালারির কথা কেন বলছে সেটা জিজ্ঞেস করছে আপনাকে। লন্ডনস ন্যাশনাল গ্যালারি, এটার কথা রাইটার কেন বলছে সেটা জিজ্ঞেস করছে। টু ইলাস্ট্রেট মানে কোনো একটা জিনিস দেখানোর জন্য আপনাকে লন্ডনস ন্যাশনাল গ্যালারির কথা উল্লেখ করে দিছে রাইটার। আমরা একটু চেক করি, এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড আর কি, লন্ডনস ন্যাশনাল গ্যালারি। এটা আমরা কেন দিছি এখানে একটু দেখি, বা কোথায় এই জিনিসটা আছে এটা আগে খুঁজে বের করতে হবে। দেখেন এখানে বলছে এই যে লন্ডনস ন্যাশনাল গ্যালারি, এর আগে কিন্তু কোথাও লন্ডনস ন্যাশনাল গ্যালারির কথা বলা নাই। তাইলে এই যে ইজ হাউসড ইন নিউমেরাস রুমস ইচ উইথ ডজেন্স অফ ওয়ার্কস অ্যান্ড ওয়ান অফ উইচ ইজ লাইকলি টু বি ওয়ার্থ মোর দেন অল দ্য এভারেজ ভিজিটার পজেসেস। আচ্ছা, এখানে বলছে যে লন্ডনস ন্যাশনাল গ্যালারি যেখানে, ওইখানে অনেকগুলা রুম আছে যেখানে ডজেন্স অফ ওয়ার্ক মানে অনেকগুলা কাজের ইয়ে আছে আর কি, এক্সিবিশন আছে, যেখানে মানুষ ঘুরতে যায়। ওই যে ভিজিটরের ওয়ার্থ মোর দেন অল দ্য এভারেজ ভিজিটর পজেসেস, মানে ভিজিটর এর নেটওয়ার্থ এর চেয়ে বেশি ওইগুলার দামই, এটা মিন করলো। তারপরে বললো ইন এ সোসাইটি দ্যাট জাজেস দ্য পার্সোনাল স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল সো মাচ বাই দেয়ার ম্যাটেরিয়াল ওয়ার্থ, it is therefore difficult not to be impressed by one's own relative worthlessness in such an environment. মানে ওই এনভায়রনমেন্ট বলতে ওই লন্ডন ন্যাশনাল গ্যালারিতে যখন আপনি যাবেন তখন অনেক ভিজিটর এরকম থাকে যাদের হচ্ছে ওরা হচ্ছে একটু গরিব টাইপের আর কি, ওদের নেটওয়ার্থ বা ওদের মূল্য যতটুকু তার চেয়ে বেশি মূল্যের জিনিস ওরা দেখতে চায়। সো এরপরে বলছে যে আমরা আমাদের সোসাইটির কথা, আমাদের সোসাইটিতে কী করে আপনার কীরকম বাড়ি গাড়ি কীরকম আছে ওইগুলা ম্যাটেরিয়াল জিনিসগুলো দেখে আপনার ওয়ার্থ জাজ করে, আপনি আসলে আপনার পার্সোনাল স্ট্যাটাস কীরকম ওইটা জাজ করে। সো এখানে গেলে পরে মানুষ ওই যে রিলেটিভ ওয়ার্থলেসনেস মানে আপেক্ষিক নিজেকে একটা মনে করতে পারে যে আমি হয়তো এখানে আসার যোগ্য না, বা এরকম একটা কিছু আর কি। তো এটা কি একটা নেগেটিভ জিনিস, যেটা এই যে পাবলিক যারা যায় ওদের দ্বারাই, মানে এটা নিজেদের দ্বারাই ওরা মনে করে। তো একটু দেখি কি আছে অপশনে, একটু রিলেট করার চেষ্টা করব। দ্য আনডিজায়ারেবল কস্ট টু এ নেশন অফ মেনটেনিং আ হিউজ কালেকশন অফ আর্ট। নো, এখানে কস্টের ডিজায়ার নিয়ে কিছু বলে নাই, তো এটাকে আমরা এলিমিনেট করে দিব। তারপরে দ্য কনফ্লিক্ট দ্যাট মে অ্যারাইজ ইন সোসাইটি বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যান্ড আর্টিস্টিক ভ্যালুস। আচ্ছা, এখানে কিন্তু কোনো কনফ্লিক্টের কথা বলা নাই, সোসাইটির একটা নেগেটিভ দিকের কথা বলা হয়েছে, বাট কনফ্লিক্টের কথা বলা নাই, চাইলে এটাও বাদ। তারপরে কী বলছে, দ্য নেগেটিভ ইফেক্ট আ মিউজিয়াম ক্যান হ্যাভ অন ভিজিটার্স অপিনিয়ন্স অফ দেমসেলস। আচ্ছা, ভিজিটররা যাওয়ার পরে নিজেরাই মনে করতেছে যে আমি এখানে আসলাম, আমি গরিব, হ্যান ত্যান, যাই হোক। তো এই যে এটা একটা নেগেটিভ ইফেক্ট ফেলাইতে পারে কার উপরে, ভিজিটরের উপরে, অপিনিয়ন্স অফ দেমসেলস মানে ওদের নিজের মতামত চাই, ওদের উপরে একটা
নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এটাই অ্যাকচুয়ালি উত্তর, ওইটা আমরা প্যাসেজ পড়ে অলরেডি বুঝছি। তারপরে আরেকটা যদি এলিমিনেট করতে চান তাহলে এটা পড়েন, দ্য নিড টু পুট ইন্ডিভিজুয়াল ওয়েলবিং অ্যাবাভ লার্জ স্কেল আর্টিস্টিক স্কিমস। আচ্ছা, লার্জ স্কেল আর্টিস্টিক স্কিমের কথা কিন্তু এখানে কিছুই বলে নাই, ওয়েলবিং মানে এটার কোনো দরকারি কোনো কিছু বলে নাই, তাহলে এটাও এলিমিনেটেড। থাকতেছে কি সি, তাহলে সিটাই উত্তর। তারপরে দেখেন, দ্য রাইটার সেইস দ্যাট টুডে ভিউয়ার্স মে বি আনউইলিং টু ক্রিটিসাইজ ওয়ার্ক বিকজ। আচ্ছা, এখানে মেইন আপনাকে চাইছে কি আসলে, রাইটার বলতেছে যে ভিউয়ার যারা আছে, ভিউয়ার বলতে যারা ভিজিট করতে যাইতেছে ওরা আসলে আনউইলিং টু ক্রিটিসাইজ, কেন এই জিনিসটা কেন হইতেছে সেটা বলতেছে আর কি, সেটা আপনার কাছ থেকে জানতে চাইছে। আপনি অপশন দেখে আপনি যখন সঠিক উত্তরটা দিবেন তখন রাইটার বুঝতে পারবে যে আপনি উত্তরটা বুঝছেন। যাই হোক, আনউইলিং টু ক্রিটিসাইজ মানে হচ্ছে ওরা ক্রিটিসাইজ করতে বা সমালোচনা করতে চাচ্ছে না, ভিউয়ার যারা যাইতেছে ওরা সমালোচনা করতে চাইতেছে না। তো কেন চাচ্ছে না এটা আপনাকে খুঁজে বের করা লাগবে। চলেন একটু দেখে আসি। যেহেতু আমরা আগে পাইছিলাম যেই পেসেজে, ওই পেসে আমরা মেবি 7 নাম্বার পেসেজে পাইছিলাম বা 6 নাম্বার পেসেজ মেবি, যাই হোক পেসেজ না সরি প্যারাগ্রাফ। সো আমরা কি করব, ওই প্যারাগ্রাফের পর থেকে পড়া শুরু করব, কারণ যতটুকু পড়ছিলাম তারপর থেকে পড়া শুরু করব, এর উপরে থাকার কথা না আর কি, সিকোয়েন্স যেহেতু মেনটেন করে। তারপরে দেখেন এখানে ফার্দার মোর কনসিডারেশন অফ দ্য ভ্যালিউ অফ দ্য original work in its treasure house setting impresses upon okay that okay এই যে since viewer dater পর থেকে পড়েন, since these works originally produced they have been assigned a huge monetary value, মানে ওদের একটা আর্থিক মূল্য আছে, যেই প্রোডাক্টগুলা আমরা মিউজিয়ামে দেখতে পারি ওগুলার একটা অ্যাসাইন করে দেওয়া আছে, হিউজ একটা মনিটারি ভ্যালু মানে আর্থিক মূল্য অ্যাসাইন করে দেওয়া আছে। তারপরে বলছে বাই সাম পারসন অর ইনস্টিটিউশন। আচ্ছা, ওই যে সরকার থেকে বা যারা মেইনলি এটা খুঁজে বের করে মিউজিয়ামে যারা কাজ করে ওরাই মেইনলি এটা নির্ধারণ করে দেয় মূল্যটা। আচ্ছা, পাওয়ারফুল দেন দেমসেলভস। আচ্ছা, দেমসেলভস বলতে এখানে ভিউয়ার যারা আছে ওদের কথা বলা হয়েছে, তারা মানে ওদের চেয়ে অনেক পাওয়ারফুল ব্যক্তি যারা আছে, যারা মিউজিয়ামটাকে মেনটেন করতেছে, সরকার চালাইতেছে, ওরাই কিন্তু কী করে এই আর্টওয়ার্ক বলেন বা যাই বলেন, মিউজিয়ামে গিয়ে আমরা যে জিনিসগুলো দেখি আর কি, জাদুঘরের জিনিসগুলার আর্থিক মূল্যটা ওই পাওয়ারফুল ব্যক্তি যারা আছে ওরাই কিন্তু করে দেয়। তো এই পাওয়ারফুল ব্যক্তিরা সাধারণ যারা দেখতে যায় তাদের চেয়ে অনেক পাওয়ারফুল। আচ্ছা, এটাই বলছে। তারপরে বলছে এভিডেন্টলি নাথিং দ্য ভিউয়ার থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু অল্টার দ্য ভ্যালু। আচ্ছা, এই যে পরের লাইনটাতেই মেইনলি উত্তর। ভিউয়ার যেই জিনিসগুলো চিন্তা করবে, ধরেন আপনি জাদুঘরে দেখে আপনার কোনো একটা জিনিস ভালো লাগে নাই বা খারাপ লাগছে বা আরেকটু ইমপ্রুভ করতে পারে ওরা, এটা আপনার মনে হয়েছে, তো এই আপনার চিন্তাধারা আসলে কোনো কিছুই করে না, অল্টার করে না জিনিসগুলোর ভ্যালু। যেই জিনিসগুলো রাখা হয়েছে আপনার মনে হইতে পারে যে এই জিনিসটা এখানে রাখার দরকারই ছিল না, তো এই আপনার চিন্তাধারা আসলে ওরা কোনো গুরুত্বই দেবে না। এই যে আপনার চিন্তাধারা দিয়ে এই জিনিসটার ভ্যালু আপনি পরিবর্তন করতে পারবেন না, অল্টার করতে পারবেন না, এটা বলছে। এরপরে বলছে অ্যান্ড সো টুডেজ ভিউয়ার ইজ deterred from trying to extend that spontaneous immediate self-reliant kind of reading ... যা বলুক সমস্যা নাই। তো এখানে দেখেন আজকের ভিউয়ার যারা আছে, রিসেন্ট ভিউয়ার বা আজকের ভিউয়ার যারা আছে, এই যে টুডেজ ভিউয়ার ইজ deterred from trying to extend the মানে ওরা deterred from trying মানে কি, ওরা বিরত থাকতেছে, ডিটার্ড মানে বিরত থাকা, তাহলে ওরা আসলে ওই জিনিসটা করতে চাইতেছে না যে আমি কিছু একটা বলবো আমার মতামত গুরুত্ব দিবে, ওরা জানে যে গুরুত্ব দিবে না, এই জন্য আর কিছু বলাই বাদ দিয়ে দিছে, এই কথা বলছে। তো একটু চেক করেন এখন উত্তর মানে অপশনগুলা দেখেন। এখানে বলছে আচ্ছা দে ল্যাক দ্য নলেজ। আচ্ছা, এখানে কিন্তু ভিউয়ারের যে নলেজের অভাব আছে এরকম কিছু বলে না, তাহলে এটা বাদ। এরপরে বলছে দে ফিয়ার ইট মে হ্যাভ ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনস। আচ্ছা, এটা বলে নাই কিন্তু, মানে ওরা কিন্তু ফাইন করবে ওদের উপরে, ফাইন্যান্সিয়াল একটা ইমপ্লিকেশন চলে আসবে, এরকম কোনো ভয়ের কথা বলা হয় নাই। প্যাসেজে যেটাই বলছে ওইটাই হবে উত্তর। তাহলে দেখেন দে হ্যাভ নো রিয়েল কনসেপ্ট অফ দ্য ওয়ার্কস ভ্যালু। আচ্ছা, ভিউয়ারের ভ্যালু কীরকম হওয়া উচিত ওইটা নিয়ে ভিউয়ারের ধারণা নাই, এটা কিন্তু প্যাসেজে বলা নাই, তাহলে এটাও বাদ। এরপরে বলছে দে ফিল দেয়ার পার্সোনাল রিয়াকশন ইজ অফ নো সিগনিফিক্যান্স, এইটাই হচ্ছে উত্তর, যে
আপনি যখন দেখতে যাবেন আপনার পার্সোনাল রিয়াকশন, আপনার ওপিনিয়ন আসলে কোনো তাৎপর্যপূর্ণ না ওইখানে, ইজ অফ নো সিগনিফিকেন্স। তাইলে এটাই হচ্ছে উত্তর। এরপরেরটা দেখেন, অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, এই যে এপোস্ট্রফি না, কোটেশনের ভিতরে যা থাকে, আমি আগের ভিডিওতে বলছিলাম ওইটা হচ্ছে মেইন কিওয়ার্ড। সো এই জিনিসটা দিয়ে আপনি লোকেট করার ট্রাই করবেন। দ্য ডিসপ্লেসমেন্ট ইফেক্ট অন দ্য ভিজিটর ইজ কজড বাই, আচ্ছা এই ডিসপ্লেসমেন্ট ইফেক্টটা কোন জিনিসের কারণে ঘটতেছে সেটা আপনি খুঁজে বের করা লাগবে আপনাকে। ওকে, চলেন দেখি এই ডিসপ্লেসমেন্ট ইফেক্টটা কোথায় আছে। এই যে ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, পরের প্যারাগ্রাফে, তো দিস ডিসপ্লেসমেন্ট ইফেক্ট ইজ ফার্দার হাইটেন্ড বাই দ্য শেয়ার ভলিউম অফ এক্সিবিটস মানে ওই যেই জিনিসগুলো রাখা হয়েছে ওইগুলো আর কি। তো দেখেন এর আগেরটা পড়া লাগবে, দিস যেহেতু বলছে তাইলে দিস ডিসপ্লেসমেন্ট ইফেক্ট আগে আমাদেরকে বুঝতে হবে ডিসপ্লেসমেন্ট ইফেক্টটা আসলে কি। দেখেন, দ্য ভিজিটর মেই দেন বি স্ট্রাক বাই দ্য স্ট্রেঞ্জনেস অফ seeing such diverse paintings, drawings and sculptures brought together in an environment for which they were not originally created. আচ্ছা, ভিজিটররা অনেক সময় মনে করতে পারে যে মানে অবাক হয়ে যেতে পারে এই জিনিসটা দেখে, যে এখানে এমন এমন কিছু জিনিস আছে যেগুলা আসলে এখানে থাকা উচিত ছিল না, বা যেগুলো আসলে সাজানোর ধরনটা ঠিক নাই, অনেক জিনিস আছে যেগুলা মানে এখানে থাকা উচিত ছিল না বা এখানে থাকার দরকারও নাই, এরকম একটা কথা বলছে। এই জিনিসটাকে বলছে কি ডিসপ্লেসমেন্ট ইফেক্ট। দিস ডিসপ্লেসমেন্ট ইফেক্ট ডট 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 যাই বলুক, তো একটু আমরা চেক করে আসি কি বলছে এখানে। এই যে দেখেন, দ্য রাইটার সেজ দ্য ভ্যারাইটি অফ ওয়ার্কস অন ডিসপ্লে অ্যান্ড দ্য ওয়ে দে আর অ্যারেঞ্জড, এইটাই অ্যাকচুয়ালি উত্তর। যে এখানে ডিসপ্লেতে কি কি ওয়ার্কস বলতে আসলে ওই যেই কারুকার্য বা যেই প্রোডাক্টগুলো রাখা হয়েছে ওইগুলোর কথা বলছে। ভ্যারাইটি অফ ওয়ার্কস অন ডিসপ্লে মানে সামনাসামনি আপনাকে রাখা হয়েছে ওইগুলা, এবং ওইগুলা কিভাবে সাজানো হয়েছে ওই ওয়েটার কারণে ডিসপ্লেসমেন্ট ইফেক্টটা হচ্ছে। ওকে, তো দেখেন এরপরেরগুলা যদি একটু মিলাই দেখেন তাহলে ওইখানে আসলে দেখবেন এলিমিনেট হয়ে যাবে। দ্য ইম্পসিবিলিটি অফ ভিউইং পার্টিকুলার ওয়ার্কস অফ আর্ট ওভার এ লং পিরিয়ড, এটা কিন্তু এটা ইম্পসিবল বা এরকম কিছু বলা নাই, এটা বাদ। দ্য সিমিলার নেচার অফ দ্য পেন্টিংস অ্যান্ড দ্য ল্যাক অফ গ্রেট ওয়ার্কস, ওকে এটাও কিন্তু বলা নাই যে গ্রেট ওয়ার্ক এখানে নাই আর সিমিলার পেন্টিং অনেক বেশি, এটা কিন্তু বলা নাই। তারপরে বলছে দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেচার অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্কস সিলেক্টেড ফর এক্সিবিশনস। আচ্ছা, এখানে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেচার নিয়ে কিছু বলা নেই, বলা হয়েছে কীভাবে সাজানো আছে, কীভাবে কিছু কিছু দরকারি জিনিস আছে, কিছু কিছু বেদরকারিও আছে, মানে ডিরেক্টলি আপনাকে বলে নাই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট নেচারের জিনিসগুলাই শুধু এখানে এক্সিবিট করা হয়েছে, এখানে দরকারিও আছে বেদরকারিও আছে। তারপরে বলছে কি এগুলা সাজানো হয়েছে কীরকম ওইটার কথাও বলা আছে, তাইলে ওইটার উত্তর আসলে প্রথমটাই এ। আচ্ছা, পরেরটা দেখেন, দ্য রাইটার সেইজ that unlike other forms of art or a painting does not, আচ্ছা এখানে আনলাইক শব্দটার অর্থ হচ্ছে আলাদা আর কি। আনলাইক মানে এখানে অপছন্দ করা বোঝায় না, এখানে বোঝায় হচ্ছে আলাদা। তাহলে কোন জিনিসটা পেইন্টিংকে আলাদা করতেছে আদার ফর্মস অফ আর্ট, মানে অন্য কারুকাজগুলা থেকে পেইন্টিংকে কোন জিনিসটা আলাদা করতেছে, যেই জিনিসটা পেন্টিংসের মধ্যে নাই, যে ডাজ নট বলছে, মানে যেই জিনিসটা পেন্টিংসের মধ্যে আমরা খেয়াল করি না বা পেন্টিংসে দেখা যায় না, ওইটা হচ্ছে আদার ফর্মস অফ আর্ট থেকে পেন্টিংকে আলাদা করতেছে। তাহলে কোন জিনিসটা আলাদা করতেছে ওইটা খুঁজে বের করা লাগবে, একটু দেখে আসি চলেন। পরের প্যারাগ্রাফটাতে আমরা পেয়ে যাবো হয়তো, তো এখানে ছিলাম। এই যে this is particularly distressing because time seems to be a vital factor in the appreciation of all art forms, a fundamental difference। এই যে আলাদা বলছিল না যে আনলাইক, তাহলে এ ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন পেইন্টিংস অ্যান্ড আদার আর্ট ফর্মস। আচ্ছা, এইখানেই কিন্তু আমাদের এই প্যারাগ্রাফে উত্তরটা পেয়ে যাব, যেহেতু এখানে বলা হয়েছে যে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন পেইন্টিংস অ্যান্ড আদার আর্ট ফর্মস ইজ দ্যাট। এই যে এখানে কিন্তু ইজ দ্যাট বলে কারণটা বলে দেওয়া হয়েছে, কোন জিনিসটা আসলে মেইন কারণ। তাহলে দেয়ার ইজ নো প্রেসক্রাইবড টাইম ওভার উইচ আ পেইন্টিং ইজ ভিউড,
মানে এখানে কোনো নির্দিষ্ট টাইম নাই যেখানে পেন্টিং দেখার সময়, মানে কোনো নির্দিষ্ট সময় নাই। তারপরে হচ্ছে বাই কন্ট্রাস্ট অনেক কিছু বলা হয়েছে, দ্য অডিয়েন্স এনকাউন্টার্স অ্যান অপেরা অর এ প্লে ওভার এ স্পেসিফিক টাইম। যেমন একটা অপেরা দেখতে গেলে আপনাকে একটা স্পেসিফিক টাইমে যাওয়া লাগবে, প্লে দেখার জন্য আপনার একটা স্পেসিফিক টাইমে যাওয়া লাগবে, উইচ ইজ দ্য ডিউরেশন অফ দ্য পারফরমেন্স, মানে ওইটার একটা ডিউরেশন থাকে। কিন্তু আপনি যখন একটা ছবি দেখতে যাবেন, একটা আর্টওয়ার্ক বলতে পেন্টিং মানে তো আসলে ছবি, তো ছবি যখন দেখতে যাবেন আপনার আসলে নির্দিষ্ট সময় যাওয়া লাগবে না, যে কোনো সময় গিয়ে দেখতে পারবেন। তারপরে দেখেন এখানে বলছে এই যে নোভেলস অ্যান্ড পোয়েমস, মানে রাইটিংস যেগুলো আছে ওইগুলা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে আপনার পড়া লাগবে। ওয়ার এজ আ পিকচার, আচ্ছা এই যে পিকচার মানে হচ্ছে পেন্টিং, হ্যাজ নো ক্লিয়ার প্লেস অ্যাট উইচ টু স্টার্ট অফ ভিউইং অর অ্যাট উইচ টু ফিনিশ, মানে আপনার কোন জায়গা থেকে দেখা শুরু করবেন এবং কোন জায়গায় গিয়ে শেষ করবেন ওইটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নেই। তাইলে আমরা একটু দেখি এখন প্রশ্নর অপশনগুলো কী কী আছে। এই যে দেখেন এখানে বলা আছে ইনভলভ ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ অ্যান অডিয়েন্স। আচ্ছা ডিরেক্ট কন্ট্যাক্টের কথা কিন্তু বলা নাই। তারপরে বলছে রিকোয়ার স্পেসিফিক লোকেশন ফর এ পারফরমেন্স। আচ্ছা আর্টওয়ার্কে কিন্তু স্পেসিফিক লোকেশনের কথা বলা নাই, ওইখানে বলা ছিল যে টাইম আর সিকোয়েন্সের কথা, যে শেষ নাই শুরু নাই। আচ্ছা এটা তাইলে বাদ। তারপরে দেখেন নিড দ্য ইনভলভমেন্ট অফ দ্য আদার প্রফেশনালস। আচ্ছা প্রফেশনালের ইনভলভমেন্টের কথা বলা নেই এখানে, তাহলে এটাও বাদ। এরপরে দেখেন এখানে বলছে হ্যাভ আ স্পেসিফিক বিগিনিং অর এন্ড। আচ্ছা এখানে কিন্তু ডাজ নট আগেই প্রশ্নে বলে দেওয়া হয়েছে, তাইলে ওইটা অ্যাকচুয়ালি নেগেটিভই। তাইলে এটার কোনো বিগিনিং নাই এবং কোনো এন্ড নাই, মানে শেষও নাই শুরুও নাই, যেটা লাস্টের দিকে আমরা পড়ছিলাম। ওই যে এখানে দেখেন আরেকবার, এই যে হ্যাজ নো ক্লিয়ার প্লেস উইচ টু স্টার্ট, এই যে বিগিনিং, আর এরপরে এখানে বলা হয়েছে হুইচ টু ফিনিশ মানে এন্ডিং। তাহলে এই হচ্ছে আজকের এমসিকিউগুলা। আবারও বলতেছি, একটু রিকোয়েস্ট করতেছি আর কি, সাবস্ক্রাইব করে দিন। আর যদি কেউ পড়তে টড়তে চান, মনে করেন আপনার দরকার যদি লাগে আর কি, নক করতে পারেন। ফেসবুকে প্রাণকৃষ্ণ দেব লিখলে সার্চ করলে পাবেন। আমার স্কোর ছিল 7 ওভারঅল আর কি। আমার নাম্বারটা হচ্ছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে, নক করতে পারেন। ওকে, আমার নাম হচ্ছে প্রাণকৃষ্ণ দেব, তো প্রাণ লিখে রাখলাম, আমার ডাক নাম আর কি।